সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অভিযান চালালো ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এরপর জানাবো ইসরায়েলকে নতুন করে 500 পাউন্ডে আরও 1700 বোমা দিবে আমেরিকা। এরপর জানাবো সোজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ, 3 ইসরায়েলি সেনা নিহত। এদিকে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ানোর সম্ভাবনা। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অভিযান চালালো ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। লোহিত সাগর ও ভূমধ্য সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে বেশ কয়েকটি হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা বলেছে ইয়েমেনের পাশাপাশি ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এসব হামলায় অংশগ্রহণ করেছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের সেনাবাহিনী বেশ কয়েকটি মানসম্মত সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে একটি অভিযান চালানো হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথ সহযোগিতায়। ভূমধ্য সাগরে অবস্থানরত তেল ট্যাঙ্কার ওয়ালার কয়েকটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তেল ট্যাঙ্কারটি ইসরায়েলি বন্দর হাইফার দিকে যাচ্ছিল। ইসরায়েল বন্দরগুলো ব্যবহারের ওপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করা জাহাজটিতে হামলা চালানো হয়েছে। এদিকে তো লোহিত সাগরে আমেরিকার জাহাজ ডেলোনিক্স লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, এ সময় জাহাজটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায়, তারা ভূমধ্য সাগরে অবস্থানরত জনাথন মায়েরনস্কো নামের আকৃতি জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং হামলাটি সফল হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি ছিল মায়েরস্কো কোম্পানির এবং এই কোম্পানি গাজায় ইসরায়েলি আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েলকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আরেকটি জাহাজেও হামলা চালিয়েছে হুথিরা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজ লোয়ানিনসেও অভিযান চালায় ইয়েমেন। বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই অভিযানটি গতকাল সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। গাজায় যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি বিপুল সংখ্যক যুদ্ধাস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে বিধ্বংসী 2000 পাউন্ডের 10,000 বেশি বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণ রয়েছে। অস্ত্র চালানোর একটি আপডেট তালিকার ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন 2 মার্কিন কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমোদন নেই এমন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, গত অক্টোবরে গাজা যুদ্ধের শুরু এবং সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে কমপক্ষে 14,000টি 2,000 পাউন্ডের MK-84 বোমা, 6,500টি 500 পাউন্ডের বোমা, 3,000 হেলফায়ার ক্ষেপণাস্ত্র, 1,000 বাংকার বাস্টার বোমা, 2,600টি ছোট ব্যাসের বোমা এবং অন্যান্য অস্ত্র পাঠিয়েছে। তবে এসব চালান কখন হয়েছে বিষয়ে কোনো তথ্য জানাননি কর্মকর্তারা। অস্ত্রের মোট সংখ্যা থেকে এটি স্পষ্ট যে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং সম্প্রতি মার্কিন প্রশাসনের ইসরায়েলের জন্য শক্তিশালী বোমার একটি চালান স্থগিত করার সিদ্ধান্ত সত্ত্বেও মিত্রদের জন্য মার্কিন সামরিক সহায়তা সরবরাহে উল্লেখযোগ্য কোনো বিরতি হয়নি। এ বিষয়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকে বলেছেন, যদিও একটি বড় সংঘাতে এই সংখ্যক অস্ত্র তুলনামূলকভাবে দ্রুতই শেষ হয়ে যেতে পারে, তবে এই তালিকাটি স্পষ্টভাবে ইসরায়েলি মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য পর্যায়ের সমর্থনকেই প্রতিফলিত করে। তিনি আরও বলেন, তালিকাভুক্ত এই ধরনের অস্ত্রশস্ত্রগুলো হামাসের বিরুদ্ধে লড়াই বা হিজবুল্লাহ বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ব্যবহার করতে পারে ইসরায়েল। সরবরাহকৃত অস্ত্রের এই সংখ্যা নিয়ে করা প্রতিবেদনে গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের সর্বশেষ অবিস্তৃত পরিসংখ্যান রয়েছে। ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সীমান্তে গুলি বিনিময় করেছে। সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রয়টার্স জানিয়েছে, অস্ত্রের চালানের বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। সোজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ, 3 ইসরায়েলি সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকার সোজাইয়া আবাসিক এলাকায় হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। একাধিক ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড এই খবর জানিয়েছে। বলেছে, তাদের হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং হতাহতদেরকে একাধিক হেলিকপ্টারে করে তুলে নিয়ে গেছে দখলদার বাহিনী। গাজা সিটির
পূর্বে অবস্থিত সোজাই আবাসিক এলাকায় বৃহস্পতিবার থেকে নতুন করে বড় ধরনের অভিযান শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। তারা ওই এলাকায় বেসামরিক অভিবাসীদেরকে এবং তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। আল কাসাম ব্রিগেড বলেছে তারা সোজাই এলাকার বাগদাদ স্ট্রিটে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে ইয়াসিন আমার 105 105 শেল দিয়ে আঘাত হেনেছে। একই স্থানে ইহুদিবাদী সেনাদের জমায়েতে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এদিকে ফিলিস্তিনের ফাতাহ পার্টি সামরিক বাহিনী আল আকসা শহীদ ব্রিগেড বলেছে তারা সোজাই এলাকায় একটি ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দিয়েছে। এই ঘটনায় যানটিতে আগুন ধরে যায় এবং এর সব আরোহী হতাহত হয়। এছাড়া ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক বাহিনী আল কুদস ব্রিগেডও ইসরায়েলি সেনাদের সঙ্গে একাধিক স্থানের সংঘর্ষে লিপ্ত হয়েছেন এবং দখলদার সেনাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছেন। তারা সোজা এলাকায় দখলদার সেনাদের একটি জামায়াতে মর্টার শেল দিয়ে আঘাত হেনেছেন। ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম গতকাল দিন শেষে তাদের অন্তত 3 সেনা নিহত হওয়ার খবর স্বীকার করেছে। ইরানে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়ানোর সম্ভাবনা। ইরানে গতকাল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলেছে এবং প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে যে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। রাজধানী তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে স্থাপিত নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামী ভোট গণনার সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরেছেন। এতে দেখা যাচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান 59,55,781 ভোট পেয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সায়েদ জালিলি পেয়েছেন 55,60,321 ভোট। এছাড়া নির্বাচনে বাকি দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাকির কালিবাফ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুরা মোহাম্মদী পেয়েছেন যথাক্রমে 18,91,385 ভোট এবং 1,11,967 ভোট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন কিয়েভ যেভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়া উচিত বলে বিশ্বাস করে সেভাবে তিনি একটি সামগ্রিক পরিকল্পনা তৈরি করেছেন। গতকাল জেলেনস্কি বলেছেন বিশ্বের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবে যুদ্ধের অবসানের এমন পরিকল্পনা দেখানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্লোভানিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসারের সঙ্গে কিয়েভ এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন এটি আমাদের কাজ করার কূটনৈতিক পথ। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো প্রকাশ্য আলোচনা চলছে না। জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রকাশ্য বিবৃতির ভিত্তিতে একটি সম্ভাব্য শান্তি চুক্তির শর্তাবলী দুই পক্ষের মধ্যে মতভেদ আগের মতোই রয়েছে। জেলেনস্কি এই মাসের শুরুর দিকে সুইজারল্যান্ডে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ইউক্রেনের অবস্থানের পক্ষে সমর্থন জাগানো, তবে সেখানে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। সুইজারল্যান্ডে জেলেনস্কির সঙ্গে 2 দিনের শীর্ষ সম্মেলনে 90টির বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। তাদের অধিকাংশই একটি চূড়ান্ত ঘোষণায় সম্মত হয়েছেন যেখানে যে কোনো চুক্তির মাধ্যমে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু ভারতের মতো কিছু প্রধান দেশ এতে রাজি হয়নি এবং রাশিয়ার মিত্র চীনের মতো অন্যরা মস্কোকে আমন্ত্রণ না দেওয়ার প্রতিবাদে শীর্ষ সম্মেলন বয়কট করেছে। ইউক্রেন বারবার বলেছে শান্তি আলোচনা শুরুর আগে রাশিয়াকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এর মধ্যে ক্রিমিয়ার উপদ্বীপ রয়েছে যা মস্কো 2014 সালে সংযুক্ত করেছিল। অন্যদিকে পুতিন ইউক্রেনকে পূর্ব দক্ষিণাঞ্চলে আরও বেশি এলাকা খালি করে কার্যকরভাবে আত্মসমর্পণের দাবি করেছেন। ব্রাসেলসে বৃহস্পতিবার জেলেনস্কি বলেছিলেন তিনি কয়েক মাসের মধ্যে একটি বিশদ পরিকল্পনা উপস্থাপন করবেন। সেনা ও বেসামরিকদের মধ্যে হতাহতের উচ্চ হারের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেছেন আমাদের হাতে খুব বেশি সময় নেই। এদিকে রুশ সেনারা ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে। আরেকটি চট্টগ্রাম গতকাল দখলের দাবি করেছে তারা দখল করেছে। বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 রাশিয়ার দখলে রয়েছে। 2022 সালে আরো 4টি অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছিল মস্কো, যার কোনোটি তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করে না। ইউক্রেন আক্রমণকারী রুশ বাহিনীকে মোকাবেলায় পশ্চিমা আর্থিক ও সামরিক সহায়তার উপর নির্ভর করে। তবে কিয়েভের সেনারা 2 বছরেরও বেশি সময় ধরে লড়াইয়ের পরে অস্ত্র ও জনবল সংকট এবং ক্লান্তিতে ভুগছে।